শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলতে কিছুই নেই। পারস্পরিক স্বার্থের প্রয়োজনে শত্রু হয় মিত্র, আর মিত্র হয় শত্রু। সেখানে দলীয় আদর্শ বিচ্যুতি দিতেও কার্পণ্য করা হয় না। বিশেষ করে দেশের ভোটের রাজনীতিতে এ চিত্র প্রায় দেখা যায়। আবার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতেও আদর্শের চেয়ে কৌশলগত ফায়দা নিতেই অনেক সময় দল পাল্টান রাজনীতিকরা। সম্প্রতি এনসিপিতে কয়েকটি দলের বেশ কয়েকজন নেতাকর্মী যোগ দিয়েছেন এবং চাঁদপুরে বিএনপির নেতাকর্মীরাও যুক্ত হয়েছেন এই দলে। অবশ্য এনসিপির আহ্বায়ক বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছেড়ে দলে যোগ দিলেও কোনো সমস্যা নেই। তাছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দল ছাড়ার খবর আসছে প্রতিনিয়ত। এদিকে আবার আজকে নারী সংরক্ষিত আসনে ৩৬ নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সেই তালিকায় স্থান পেয়েছেন এক সাবেক আওয়ামী লীগ নেত্রী ও আওয়ামী লীগ আমলের একজন সহকারী পাবলিক প্রসিকিউটর। যোগ বিয়োগের এই রাজনীতি কেবল আদর্শের বিলুপ্তি নাকি রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল? দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি যোগ বিয়োগের রাজনীতি। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার ডানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম যোগ বিয়োগের রাজনীতি দেখা যায় প্রায় আমাদের দেশে। তো একটু আলোচনায় ঢুকতে চাই। যোগ বিয়োগের রাজনীতি আসলে একসময় গিয়ে কি হয়, বা শত্রু মিত্র হয় কেন, মিত্র কেমন শত্রু হয়, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আজকে। একটু প্রথমে যেতে চাই মাহবুব আজিজের কাছে। মাহবুব আজিজ, একটি রাজনীতি একটি কথা বেশ প্রচলিত, বা বিভিন্ন সময় বিভিন্ন দলের লোকেরা বলেন যে এনসিপি যদি জামায়াতের সাথে যোগ না দিত তাহলে এনসিপির অস্তিত্ব অনেকটা হারিয়ে যেত, এরকম একটা কথা বা রাজনীতির মাঠে আমরা ঠাউরতে দেখেছি। কিন্তু গতকালকেও দেখলাম এনসিপির সাথে বেশ কয়েকটি দলের রাজনীতিকরা যুক্ত হতে, এবং সেই সাথে চাঁদপুরেও দেখা গেল বিএনপির কিছু নেতাকর্মীরাও, বিএনপি ক্ষমতায়, তারপরে বিএনপির কিছু নেতাকর্মী চায় এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে এনসিপিকে কেন ভরসা করছে, কি তারা কি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই কারণে, নাকি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে? ধন্যবাদ, শুভেচ্ছা। এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়নি, তখন এনসিপি নামে কোনো দলই ছিল না। গণ অভ্যুত্থান আসলে কোনো একটি একক দলের কোনোভাবেই নেতৃত্ব হয়নি। নেতৃত্বের সারিতে যাদের দেখা গেছে বেশিরভাগ এনসিপি, কেউ 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 কোনো ছাত্র নেতাদের একটি অংশ, তরুণ ছাত্র নেতারা যারা ছিলেন তাদের অনেকে আবার একসময় শিবির করতেন, ছাত্রলীগেও ছিলেন, অনেকে গুপ্তভাবে ছিলেন, তাদেরও পরিচয় এসছে সামনে, নানান রকম বিতর্ক আছে। তবে এটা ঠিক যে একগুচ্ছ তরুণ ছাত্র নেতা নেত্রী তারা এখানে অবশ্যই সংযুক্ত বা আছেন, এটাতে কোনো সন্দেহই নেই। কিন্তু এনসিপির নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এটা সত্য নয়। এবং বিএনপি, আপনি দেখুন যে 12-13 সাল থেকেই তো আসলে আওয়ামী লীগের যেই স্বৈরাচারী রূপটি আসলে খুব বড় আকারে প্রকাশ পেতে শুরু করে। শেষ 15 বছরে বিরোধী দলকে অগ্রাহ্য করতে শুরু করে আওয়ামী লীগ, অর্থাৎ তাদের মন মতো বিরোধী দল তারা তৈরি করে নেয়, যেটি জাতীয় পার্টি। এবং আমাদের দেশের যে রাজনীতির যে ধারাটি, অর্থাৎ একদম নির্মূল করে দেব, বিরোধী মতকে আমরা থাকতে দেব না সমাজে, এটা কিন্তু আওয়ামী লীগ শুরু করে 2012-13 সালে। আপনাদের মনে পড়বে যে আগুন, সন্ত্রাস ইত্যাদি পারস্পরিক অভিযোগ ছিল, এবং একক নির্বাচনের দিকে চলে গেল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার তুলে নিল, এবং এই মানে আওয়ামী লীগ আমলের শেষ 15 বছরের যে ধারাবাহিকতাটা আমরা দেখেছি রাজনীতিতে, যে বিরোধী মতকে কোনো রকম স্থান না দেওয়া, সেটার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখনো পাচ্ছি। এখন আমরা সংসদের ভেতরে দেখতে পাই যে জামাত এবং এনসিপিকেই প্রধান দল, বিরোধী দল হিসেবে দেখা যাচ্ছে। এটা নির্বাচনের ফলাফলই তাই করেছে। কিন্তু বিএনপি যদি তাই মনে করে যে জামাত এনসিপিই আসলে বিরোধী দল, তাহলে কিন্তু সমাজে আরেকটি সেই একই রকম বার্তাই যাবে। কারণ যদি আওয়ামী লীগকে তারা একেবারেই দাঁড়াতে না দেয়, যেইটা আওয়ামী লীগ করেছিল বিএনপির ক্ষেত্রে, একেবারেই দাঁড়াতে দেয়নি, সেটা কিন্তু জনগণের মধ্যে একটা পুঞ্জীভূত রাগ ক্ষোভের তৈরি করেছিল, সেটা পরবর্তীতে বিস্ফোরিত হয়েছে। আপনি দেখুন যে
আপনি কি মনে করেন কিনা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে আবার সামনে আসতে পারে? এটা পরের প্রসঙ্গ, এই জায়গাটিতে আসি যে এনসিপির আসলে দুদিনের একটি আন্দোলন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একদম একটা মোটামুটি একটি আন্দোলন তারা ঠান্ডা পানি ইত্যাদি পুলিশি প্রহরা একটি আন্দোলন করে এবং তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সংসদে সেই নিষিদ্ধটি আইনে রূপান্তরিত হয়, সংসদে আইনে রূপান্তরিত হয়। তখন শুধু না, 24-এর গণঅভ্যুত্থান পর থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামটি উচ্চারণ করা যায়নি। বিভিন্ন সিভিল সোসাইটি বা পেশাজীবী বিভিন্ন জায়গা থেকে যখন বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সকলের অংশগ্রহণ জরুরি, তখন বলা হয়েছে আপনি আওয়ামী দোসর, আপনি সফট আওয়ামী লীগার, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা, আপনি সেই 71-এর বয়ান দিচ্ছেন। এই বিষয়গুলো তারাই বলেছে এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। বলা হয়েছে যে এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত যদি আওয়ামী লীগকে সমাজে অন্তর্ভুক্ত করা হয়। এখন নাহিদ ইসলাম কি বললেন, এটা কি এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা? অর্থাৎ আমরা যখন বলবো সেটা হলো আকাঙ্ক্ষা, আর আমার বিপরীত যখন বলবে তখন আর আকাঙ্ক্ষা না। কি কথা শুনি আজ মন্থরার মুখে, একখানা বাক্য ছোটবেলায় আমরা পড়েছিলাম। না, আওয়ামী লীগের লোকেরা যখন এনসিপিতে যুক্ত হবে তখন তার আওয়ামী লীগ থাকে না। তার মানে কি, আওয়ামী লীগের লোকেরা যখন একটা সংগঠন তৈরি হয় কি করে? সংগঠন কি একটা বায়বীয় জিনিস? আওয়ামী লীগের যে দুষ্কৃতি, আওয়ামী লীগের যে দুষ্কর্ম, এটা করেছে কারা? এই নেতাকর্মীরাই তো। তাদের যে বক্তব্য যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী গণহত্যাকারী, তা গণহত্যা এবং ফাঁসিবাদ করেছে, তা আওয়ামী লীগ কি একটা বিমূর্ত বাস্তবতা নাকি? আওয়ামী লীগের কর্মীরাই তো তা করেছে, এবং সেই কর্মীরা কারা কারা করেনি এটা এনসিপি নেতারা ঠিক করে ফেলবেন। এটা কিন্তু দেশের আইন কানুন ঠিক করবে না। আপনি দেখুন যে যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন তারা এই বিচারটিকে ঝুলিয়ে দেবার জন্য মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধ মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনাল ছিল ওটার মধ্যে কিন্তু এই বিচারটাকে যুক্ত করে দিল। যুক্ত করে দিয়ে দুইটা বিচারকেই তারা শূন্যগর্ভ করে তুলল। এটার জন্য একটি আলাদা ফৌজদারি আইনেই যদি সুস্পষ্টভাবে বিচার করা হতো তাহলে কিন্তু একটা ফয়সালা হয়ে যেত। সেটাও তারা ঝুলিয়ে রাখলো। মুক্তিযুদ্ধের ওই যুদ্ধাপরাধটিকেও তারা শূন্য করে দিল এবং এই পুরো জিনিসটাকে তারা আসলে ঝুলিয়ে দিল। এবং 18 মাস থেকে 2 বছর বহু নেতাকর্মী, বহু পেশাজীবী, আমাদের সাংবাদিকদের অনেকেই জেলে রয়েছেন যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো মামলাই নেই। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দিয়ে তাদেরকেও জেলে রাখা হয়েছে। লেখক শাহরিয়ার কবিরকে জেলে রাখা হয়েছে এই সমস্ত মামলায়। আপনি বুঝুন অবস্থা। কাজে এই সব কিছু মিলিয়ে একটা তালগোল, এবং ব্যাপারটা হচ্ছে, বলবার কথাটি হচ্ছে, যখন সংসদ নির্বাচনে জয়ী হয়ে গেছে এনসিপি, তারা 6টি আসন পেয়ে গেছে, নতুন একটি দল, সরকার সমর্থিত দল হিসেবে, তারা এখন পরিসর বাড়াতে চাচ্ছে। সেই পরিসর বাড়ানোর হিসেবে সবচেয়ে বেশি বড় জায়গাটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু বিপদগ্রস্ত, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে যদি তারা শেল্টার হিসেবে এনসিপি কে নেয় তাহলে উইন উইন সিচুয়েশন। আমি আপনার কাছে আসবো, আওয়ামী লীগ কেন এনসিপির উপর ভরসা করছেন সেই প্রশ্নগুলো নিয়ে আসবো আপনার কাছে। যে ব্যারিস্টার আতাউজ্জামান ফুয়াদের কাছে একটু যেতাম। ব্যারিস্টার আতাউজ্জামান ফুয়াদ, এনসিপিকে ভরসা করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, সেখানে দেখা গেছে গতকালকে আপনাদের এবি পার্টিরও একজন যুক্ত করে হয়েছেন, সানি আব্দুল হক। হঠাৎ করে এবি পার্টির উপর ভরসা ছেড়ে এবার এনসিপিতে কেন যুক্ত হচ্ছেন আপনাদের নেতারা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টাল পলিটিক্সে দল পরিবর্তন করা, দল ভেঙে এসে নতুন দল করা, অথবা অনেক দল মিলে একাত্ম হওয়া, নতুন প্ল্যাটফর্মে আসা, এইটার উদাহরণ প্রচুর আছে। এটার মধ্যে যেমন আছে আপনার ক্ষমতার অংশীদার হবার একটা আকাঙ্ক্ষা যেমন আছে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে ছিলেন সেখানে রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ আছে, অথবা পুনর্বাসনের প্রশ্ন আছে। আপনি আওয়ামী লীগের প্রশ্ন দেখেন যে নাহিদ ইসলাম কিন্তু শুধু ছাত্রলীগের কথা বলে নাই। এনসিপির আহ্বায়ক কিন্তু পরিষ্কার করে বলেছে যে আগে আপনি কোন দল করতেন, সেটা ছাত্র দল করতেন, শিবির করতেন, ছাত্রলীগ করতেন, এই রকম পুরো কাঠামোগত প্রশ্ন সে তুলেছে। যদি না আপনি কোনো ফৌজদারি অপরাধী হয়ে থাকেন তাহলে আমাদের রাজনীতিতে আপনাদের স্বাগতম। এখন প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যম তার বয়ানের রাজনীতিতে শুধু ছাত্রলীগ অংশটাকে হাইলাইট করতেছে। নাহিদ যে আগে পরে আরও অনেক কথা বলেছে সেগুলো হাইলাইট করছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যতটুকু বলেছে অতটুকু কি গ্রহণযোগ্য কিনা, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তাদের মুখ থেকে আমরা এতটুকু শুনতে চাই কিনা।
এবং এই ব্যাপারে দুইটা ভিন্ন ভিন্ন বাস্তবতা আছে। একটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের যে বিশাল অংশ যারা শুধু ভোটার অথবা সিম্পলি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মেলামেশা করেছে, ফৌজদারি অপরাধ করে নাই, নির্বাচন করে নাই, টাউট বাটপারি, চুরি বাটপারির সাথে কোনো কিছু জড়িত ছিল না, তাকে আপনি ফৌজদারি এই ফ্রেমে তো ফেলতে পারছেন না। তাহলে তার রাজনীতি করবার ফিউচারের অধিকারটা থাকবে কিনা? প্রশ্ন হচ্ছে আউটরাইট থাকা উচিত না। এনসিপির আহ্বায়ক যেভাবে বলেছেন যে আমি একসময় ছাত্রলীগ করছি, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, তো ঠিক আছে আমি এখন আপনার সাথে রাজনীতি করব, এইটা ঠিক আউটরাইট থাকবার সুযোগ নাই। কারণ সে একটা, মাহবুব ভাই যেটা কারেক্টলি বলছেন যে আওয়ামী লীগ তো কোনো বিমূর্ত সত্তা না, এই লোকগুলোই তো কোনো না কোনো ফর্মে এইরকম একটা ফ্যাসিস্ট দৈত্য দানবকে বাঁচিয়ে রেখেছে। সে মিছিল করে হোক, ফৌজদারি অপরাধ না করেও তো এটাকে সে অক্সিজেন দিয়েছে। অতএব তার একটা রিগ্রেট করবার প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, যে তাকে কোনো না কোনোভাবে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসতে হবে। এখন সেটা কোথায় করবে? ধরেন আমি অন্যায়টা করছি, আমি কোথায় যাব? রাষ্ট্র কি কোনো রিকনসিলিয়েশনের জন্য কোনো কমিশন করেছে যে আমি এই কাজটার জন্য ক্ষমা চাই, জাতির কাছে মাফ চাই, আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই? সেটা করে নাই। আমরা বলেছিলাম ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের, আমরা বারবার বলেছি যে একটা যারা অন্যায় করেছে তাদেরকে আলাদাভাবে ডিল করেন, আর রিকনসিলিয়েশনের জন্য আলাদা কমিশন করেন, তওবা কমিশন করেন, গিয়ে ওখানে শুধু তওবা করবে যে আমি ভুল করছি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করে নাই। তো সেই রকম একটা প্রসেস ফলো না করে আউটরাইট কাউকে রাজনীতিতে পুনর্বাসন করবার চেষ্টা করাটা, এইটা যেটা করবে এক্সিস্টিং রাজনীতির যে অর্গানিক ফর্মটা আছে এই ফর্মটাকে নষ্ট করে দেবে। এবং এটা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগে যখন বাম ইনফিল্ট্রেশন হয়েছে, সেই দলটা অপভ্রংশ হতে হতে কোথায় এসে পৌঁছেছে। ঠিক একইভাবে বিএনপি দেখেন, শত জায়গা থেকে লোক এনে দল করবার ফলাফল কি হয়েছে? তার কোনো পলিটিক্যাল ক্যারেক্টার তৈরি হয় নাই, সে খুবই ফ্লুইড, যে কোনো দিকে নুয়ে পড়ে অল্পতে। তো সেই রকম একটা জায়গাতে এনসিপিকে ডিসাইড করতে হবে তার যে ডক্ট্রিনাল আইডিওলজিক্যাল যে পজিশনটা আছে গণ অভ্যুত্থানের, সেই মূল্যবোধের জায়গায় এই ফ্রেমে পড়ে কিনা। এখন টেনশনটা কোথায় দেখেন, যে আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী মাঠে অকেজো পড়ে আছে, জং ধরে যাচ্ছে। এই জনগোষ্ঠীকে তো সবাই টানার চেষ্টা করছে, এবং বিএনপিতে তো ওপেনলি টেনেছে। একদম বিএনপির টপ লিডারশিপ থেকে শুরু করে মামলা প্রত্যাহার করা হবে, আপনাদের ব্যাপারে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, জেল গেট থেকে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে আসা, ফুল দিয়ে শত শত নেতাকর্মীকে নির্বাচনের আগে বরণ করা, এর প্রত্যেকটা কাজ বিএনপি করেছে নির্বাচনের আগে। দু একজনকে দেখেছি লোকাল জামাতে গিয়েও জয়েন করেছে। তাহলে এখন এই যে একটা বিশাল কেক পড়ে আছে, এখানে তো সবার চোখ পড়েছে। এখন সবার চোখ পড়ার কারণে যেটা হয়েছে, এনসিপি মনে করতেই পারে যে আমি আমার ফেয়ার শেয়ারটা কেন নেব না, এখানে তো আমারও অংশ আছে। কীভাবে দেখেন, আমি ব্যক্তিগতভাবে ঢাকার মধ্যবিত্ত অনেক আওয়ামী লীগ পরিবারের ছেলে মেয়েদেরকে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করতে দেখেছি, যারা অ্যাক্টিভলি জুলাইকে ওন করেছে। আপনার মনে থাকার কথা, জুলাই আগস্টে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের সারা বাংলাদেশ থেকে বহু কমিটির নেতাকর্মীরা রিজাইন করছে ওপেনলি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, যে আমি এই মারধর, হত্যা, মারামারি এগুলোর সাথে আমি একমত না, আমি রিজাইন করছি। এটা কিন্তু করেছে। তাহলে কোনো না কোনো ফর্মে সে কিন্তু ওই জিনিসটার সাথে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করেছে। তাহলে সেই জনগোষ্ঠীকে রাজনীতিতে আপনি স্পেস দেবেন কিনা, এটা নিয়ে খোলামেলা তর্ক হওয়া উচিত। আমি আপনাকে সেরকম অব্যবহৃত জায়গা এবং থোক পাওয়ার যে আকাঙ্ক্ষা, কারণ দিন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দল কি করতে চায়, সে ক্ষমতা যেতে চায়, সে তার দলকে বড় করতে চায়, বিস্তৃত করতে চায়। এটা করার ভিতরে কোনো অন্যায় নেই, এবং এটাই ডেমোক্রেটিক স্পেস। সেই ক্ষেত্রে আমরা দেখলাম এনসিপি বা রুমিন ফারহানাকে একটা প্রস্তাব দিয়েছে এনসিপি। রুমিন ফারহান নিজেই বলেছেন যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনি কোনোভাবে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন কিনা, বা তাদের দলে যাওয়ার জন্য? দেখেন, এনসিপির দল গঠন হওয়ার আগ থেকেই আমাদের ব্যাপারে প্রস্তাব আছে। ইভেন নির্বাচনের আগেও আমরা এটা পাবলিকলিও বলেছি যে জুলাইয়ের পক্ষের যে তরুণ রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে পারে কিনা, এই আলোচনাটা নির্বাচনের আগে থেকে চলমান, এবং আলোচনাটা এখনও চলছে নির্বাচনের পরেও। কারণ বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক যে শূন্যতা, এই শূন্যতা আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল আছি, আমরা কেউ এককভাবে পূরণ করতে পারবো না। এবং সংসদের বাইরে সেটা প্রমাণ হচ্ছে যে আসলে এইরকম একটা ব্রুট ল্যান্ডস্লাইড মেজরিটি
দল যে আচরণগুলো করছে, যেটা খুবই অন্যায্য, জনগণ, দেশ এবং রাষ্ট্রের স্বার্থে তাকে যে আমার জবাবদিহিতা করা দরকার, সেইটা আমরা করতে পারছি না। সেখানে আমাদেরকে অনেকেই এই প্রস্তাবটা নিয়ে আলোচনা করছেন যে সবাই এক ছাতার নিচে চলে আসা যায় কিনা। মানে অদূর ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। এই আলোচনাটা চলছে, এই আলোচনাটা নতুন না। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আওয়ামী লীগের যে এখন উনি বলছিলেন যে তারা এখন অলস হয়ে পড়ে আছেন, তাদেরকে তারাও যুক্ত হচ্ছে, তারাও আগ্রহ প্রকাশ করছেন বিভিন্ন দলে যুক্ত হবার জন্য। তারা কি তাদের মনে কি এই উপলব্ধিটা হয়েছে কিনা যে নেতা যারা উচ্চ পর্যায়ে যারা নেতা তারা বাইরে গিয়ে বেশ আরাম আয়েসে দিন যাপন করছেন, তারা এখানে কষ্ট আছেন, শেষ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না দলের পক্ষ থেকে, তারা বাধ্য হয়ে একটা কৌশল বা ফায়দা লুটবার জন্য অন্য অন্য দলে ইনক্লুড হচ্ছে, বিষয়টা এমন কি? আসলে দেখুন, এই বিষয়গুলো তো আসলে এইভাবে আমরা বাইরে থেকে কিভাবে বলবো তারা কি করছে, বা এটা তো গোষ্ঠীগতভাবে কোনো রকম বিষয় না। আমরা আসলে বিশ্লেষণ করতে পারি আসলে রাজনৈতিকভাবে যে কোন দলের আসলে কি অবস্থান। একটা দলকে আমরা কি করে বিবেচনা করব? দল কি একটা সাইনবোর্ড, নাকি দল কয়েকজন মানুষের ক্লাব, তারা একসাথে চা খায়, বা তারা একসাথে ভেঙে দাও, গুড়িয়ে দাও, আধিপত্যবাদ নিপাত যাক বলে? না, আসলে একটা আদর্শের ছায়ায় তারা থাকে, তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে, এবং তাদের একটা গঠনতন্ত্র থাকে, ঘোষণাপত্র থাকে, তাদের এই 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 যে একটা আদর্শিক একটা পাটাতন, সেভাবেই কিন্তু এক দল থেকে আরেক দল আলাদা। আওয়ামী লীগের আদর্শকে আমরা খুব ভালো মতোই জানি। এটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আপনি আরো 50টা যুক্তি দাঁড়া করাতে পারেন, এই জায়গা থেকে আওয়ামী লীগকে সরানো যাবে না। এবং তারপরে যে সমস্ত নেতৃত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে এসেছে, আমি যেটা বললাম যে 15 বছর 2010 থেকে 24 সাল পর্যন্ত যে একদম একটা স্বৈরাচারী মনোভাব এখানে যুক্ত হয়েছে, এবং বিরোধী মতকে কোনোভাবে স্থান দেওয়া হয় নাই। এটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। যে যখন ক্ষমতায় যায় সে তার বিরোধী মতকে নির্মূল করা, শুধু স্থানই দেওয়ার না। বিরোধিতা, তোর আদর্শগত বিরোধিতা ঠিক আছে, কিন্তু আপনি থাকতেই পারবেন না সমাজে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানায়। জাতীয় পার্টি, আপনাদের মনে পড়বে, ফ্রিডম পার্টিকে তুলে নিয়ে আসছিল বিরোধী দল হিসেবে, এবং জাতীয় পার্টি এবং এই ফ্রিডম পার্টির অবস্থান আজকে সমাজে কোথায়? আগামীতে খুব অবাক হব না যারা সরকারি প্রশ্রয়ে আজকে বিরোধী দল হিসেবে অনেক বড় বড় কথা বলছে, তাদের অবস্থান যদি ফ্রিডম পার্টি কিংবা জাতীয় পার্টির মতো হয়। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় আর যাই হোক, রাজনীতিতে বিরোধী দলীয় স্থান পূরণ করা যায় না। বিরোধী দল মানে হচ্ছে জনমানুষের একটা বড় ধরনের কণ্ঠস্বর। সরকার যেখানে যেখানে একনায়কতান্ত্রিক আচরণ করবে, সরকার যেখানে অগণতান্ত্রিক হয়ে উঠবে, তখন বিরোধী দল কণ্ঠস্বর। সেটা এখনকার বিরোধী দল কি এখন তো মাত্র শুরু, এখনো তো সেভাবে আমরা মাত্র 2 মাস ধরে কাজ করছি। কিন্তু সরকারি পৃষ্ঠপোষক, এখন তো বিএনপি নিশ্চয়ই জামাত বা এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেবে না, তারা তো বেশ বড় ধরনের আকার। আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই পৃষ্ঠপোষকতাটি হয়েছে। এখন আসুন, যে এই যে ভাই বললেন বিশাল কেক পড়ে আছে, এই বিশাল কেকটি কি? এই আমরা যেটা বলি রাজ্য নির্বাচনগুলোয় শতকরা 40% ভোট, তখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সময়কে এই কেকের কথা কিন্তু বলা হলো না। কেককে তখন সুরঙ্গের ভিতরে রাখা হলো। এখন কেক বের করে আনা হয়েছে, এখন কেক খাই চলেন, কারণ নির্বাচন শেষ, আমরা বসে গেছি। আমরা বসে যাবার পর এখন আমরা কেকটাকে নিয়ে নিই। এখন কেক যেখানে আছে, কেক কিন্তু এত সহজ কেক নয়। কেক কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, আপনি যত যাই বলুন, যেই নেতৃত্বের অনেক এখানে সমালোচনা আছে। তারা স্বৈরাচার হয়েছে, তারা হত্যার সঙ্গে জড়িত হয়েছে, কিন্তু কি হত্যা হয়েছে, কে কাকে হত্যা করেছে, কিভাবে হয়েছে, এগুলোও নিয়ে তো বিতর্ক আছে। এগুলো হবে আইন কানুন, ফৌজদারি আইন, এগুলা মুসাবিদা হবে। কিন্তু এই মুসাবিদা হওয়ার আগেই যখন আওয়ামী লীগকে নিয়ে টানাটানি, এটা প্রকাশ্য টানাটানি হচ্ছে, তার মানে অপ্রকাশ্যে কি হয়েছে নির্বাচনের আগে একবার ভেবে দেখুন। অর্থাৎ আওয়ামী লীগ এই রাজনীতিতে কতখানি শক্তিশালী একটা বাস্তবতা। এই বাস্তবতার কথাই তো বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের আগে। আপনি বাস্তবতাকে অস্বীকার করে একটি দলকে সম্পূর্ণ অনুপস্থিত করে যখন নির্বাচন করেছেন, তার মানে এটা অন্তর্বর্তীমূলক নির্বাচন হয়নি। এখন আপনার প্রশ্নটি ছিল যে কি বলতে চাচ্ছেন, যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে কিনা? না, আমার প্রশ্ন এটাই যে আওয়ামী লীগ, আমরা দেখি বিএনপির যে তারেক রহমান লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি বিগত 17 বছর ধরে। আওয়ামী লীগকে এখন নেতৃত্ব দিতে না পারার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীকে দিক বিদিক হয়ে অন্যান্য দল ঢুকেছে। সময় গেল তো মাত্র 2 মাস নির্বাচনের আগে, এবং বিএনপির যে বাস্তবতা ছিল, আওয়ামী লীগের সেই বাস্তবতা কিন্তু এক নয়। এবং তারেক রহমানও কিন্তু এই নেতৃত্বের জায়গাতে একেবারে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে সাথে সাথে
শুরু করতে পারেননি, তাকেও তৈরি হতে হয়েছে। নিশ্চয়ই আওয়ামী লীগ সেই জায়গাটিতে, সেই বাস্তবতাতে, এটা তাদের ব্যাপার, তাদের বোঝাপড়া, কিন্তু আওয়ামী লীগ যদি সেই জায়গায় পৌঁছাতে না পারে এটা তাদের ব্যর্থতা হবে। কিন্তু তার মানে বাংলাদেশে বিরোধী দলীয় যে রাজনৈতিক শক্তি হিসেবে তার প্রাসঙ্গিকতা হারাবে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে যাই, যদি মাহবুব ভাইয়ের একটি অভিযোগ যে আপনি যে বড় কেকের কথা বলেছেন আওয়ামী লীগের, সেই বড় কেকের কথা নির্বাচনের আগে মনে ছিল না, এখন কেন সব দলগুলো সেই বড় কেকের দিকে নজর, সেই প্রশ্নটা তিনি করেছেন। না, নির্বাচনের আগেও মনে ছিল। নির্বাচনের আগে মনে ছিল বলেই তো বিএনপি নেতারা অ্যাক্টিভলি, ইভেন শেখ হাসিনা কদিন আগে বলেছে না যে বিএনপি নেতারা নির্বাচনের আগে আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছে, জামাত ঠেকান, এই জামাত জিতে যাচ্ছে, আপনাদের নেতাকর্মীদেরকে ভোট দিতে বলেন। এবং আমরা কিন্তু দেখেছি যে এলাকাগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনের শুরুর দিকে আওয়ামী লীগের লোকজন কোন শতাংশে ভোট দিতে যাবে এটা কিন্তু আমরা অনিশ্চিত ছিলাম। মাইনরিটিরা আদৌ ভোট দিতে যাবেন কিনা এই ব্যাপারটা কিন্তু আমরা বেশ অনিশ্চিত ছিলাম। নির্বাচনের যে আগের যে 2 দিন ক্যাম্পেইন থাকে না, সেই 2 দিনে আপনার ব্যাপক মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখলাম মাঠে। এবং এটা আমি বিভিন্ন আসনে যে খবর নিয়ে দেখেছি, সিরিয়াসলি দেখলাম যে যেটা এলাকায় যারা রাজনীতি করেন, যারা কেউ আশাই করে নাই যে আওয়ামী লীগের এই লোকজন ভোট দিতে আসবে, তারা সবাই ভোট দিতে আসছেন, একটা বড় সংখ্যা আসছে। এবং বিএনপি যে মার্জিনে জিতেছে, কারণ বিএনপির রাজনীতির কারণে তার ঐতিহাসিক ভোট ব্যাংকের একটা বিশাল অংশ ডানে শিফট করেছে। অতএব বিএনপির মার্জিনের প্রায় 50% হচ্ছে আপনার আওয়ামী লীগ এবং মাইনরিটির ভোট। এবং এই ভোটটা শেষের 1-2 দিনের ভিতরে এটা মোবিলাইজড হয়েছে। এবং লোকাল এলাকাতে দেখলাম যে মোটামুটি ওই বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী লীগের লোকজন আসছে, মাইনরিটিরা আসছে, ভোট দিয়ে চলে গেছে নিরিবিলি নিরাপদে। মানে কেকের ভাগ নিয়েছেন। এক্স্যাক্টলি। শেখ হাসিনার বক্তব্য মোতাবেক এটা বোঝা যাচ্ছে হচ্ছে যে আওয়ামী লীগকে ওই সময় কার্যক্রম নিষিদ্ধ না করলে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারতো, বা বিরোধী দলের মতো একটা ভূমিকাও রাখতে পারতো। ওইটার সাথে একমত না। একটা 17 বছরের ফ্যাসিবাদী সরকার, যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে, তার ব্যাপারে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত, রাজনৈতিক এবং ফৌজদারি বিচারিক মীমাংসা হওয়ার আগ পর্যন্ত তাকে রাজনীতি নির্বাচনে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর হিস্ট্রিতে এটা বলে না। কিন্তু এটার মানে এটা না যে আমি এটা বলেছি সন্ত্রাস দমন আইনে তাকে আপনি নিষিদ্ধ করে দেবেন, এটাও না। কিন্তু তার ব্যাপারে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে যে তাকে আমরা কিভাবে ডিল করব। এবং এই ব্যাপারে আপনার শো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমি সারা দুনিয়ার অনেকগুলো মডেল তুলে ধরেছি যেটা কিভাবে হতে পারতো, সেটা স্যাডলি হয় নাই। অতএব ওই প্রশ্ন এখানে একদমই ন্যায্য প্রশ্ন না। ইভেন প্রশ্ন হচ্ছে যে আপনি ফিউচার আওয়ামী লীগের রাজনীতি নির্বাচনের ভাগ্য কী হবে, যেই দলটা 2 বছর পরেও এখনও গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, লুটপাট, একটা ক্রাইমের জন্য তার একটা নেতাকর্মী দুঃখ প্রকাশ করে নাই জাতির কাছে, ক্ষমা চায় নাই। তো সেই দলটাকে আপনি রিকনসিলিয়েশনে আনবেন কোত্থেকে? তওবার প্রথম স্টেপটা কি? যে আপনি গুনাহ করছেন, ক্ষমা চাইবেন, আপনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি গুনাহ করছি। তো সেই রকম একটা দলকে নির্বাচনে আনা, এটা সিম্পলি কোনো প্র্যাকটিক্যাল রেজলিউশন না। বরং কি হইতো, আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন, হাজার হাজার খুন হইতো নির্বাচনে। কারণ আওয়ামী লীগের বিপক্ষে যে গণ অভ্যুত্থানের সবাই মিলে আওয়ামী লীগকে ফিল্ডে রাজনৈতিক স্পেস দিত না। না দেওয়ার কারণে যেটা হয়েছে, জাতীয় পার্টি কিন্তু ক্যাম্পেইন করতে দেয়নি। বিভিন্ন জায়গায় আপনারা খবর নিয়ে দেখেন, জাতীয় পার্টির এমপিরা বহু জায়গায় ইলেকশন ক্যাম্পেইনেই যেতে পারে নাই, সিম্পলি ভয়ে, বাস্তবতায়। কিন্তু আওয়ামী লীগ তো সাইজে আরও বড়, সে যখন ফিল্ডে যাইতো, আলটিমেটলি বিএনপি জামাতের সাথে, এনসিপির ছেলেমেয়েদের সাথে ব্যাপক সংঘর্ষ, মারামারি হইতো। আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে তারা আসবে না স্বতন্ত্র হয়ে? স্বতন্ত্র হয়ে আসার চেষ্টা করতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি সফল হবে। কারণ দিন শেষে দেখেন, গ্রামে গঞ্জে খবর নেন, একটা ওয়ার্ডে বিএনপিরই 3জন 4জন 5জন আছে যে মেম্বার হইতে চায়। তাহলে বিএনপির এমপি এর মেম্বার হইতে চায় এমন লোকগুলা চাইবে যে কেন্দ্র থেকে তাদেরকে সবুজ ইঙ্গিত দিছে, এই আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে চাইলে ডিস্টার্ব করিও না, আর সে মেনে নেবে। সে 17 বছর ধরে জেল খাটায় ছিল না, মামলা আসামি ছিল না, ধান খেতে পাট খেতে ছিল না, তার একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে না, সে নির্বাচন করতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই। এখন যারা তাকে জেলে ভরছে, মিথ্যা মামলা দিচ্ছে, ধান খেতে পাট খেতে লুকায় রাখছে, যার কারণে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য, পরিবার, ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে, ছাত্র দলের হাজার হাজার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে গেছে, তাকে আপনি আজকে আবার বলছেন তার খুনিকে পলিটিক্যাল স্পেস দিতে? সিম্পলি এটা প্র্যাকটিক্যাল হবে না। বাস্তবে দেখেন, বিএনপির এমপিরা গিয়ে অফিস খুলে দিয়ে আসছে, সে অফিস ভেঙে দিয়ে আসছে কারা? ছাত্রদল, যুবদলের ছেলেরা গিয়ে ভেঙে দিয়ে আসছে।
অতএব আপনি চাইলেই আওয়ামী লীগকে পাবলিকলি পুনর্বাসন করতে পারবেন পারবেন না। না। এটার রাজনৈতিক বিচারিক মীমাংসা হইতে হবে। জি জি ধন্যবাদ। যদি মাহবুব একটু করে বলেন যে আওয়ামী লীগের এই কার্যক্রম, প্রসঙ্গে একটু বলি, যে এই প্রসঙ্গে আমি প্রশ্ন এটাই করছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করলে তো আরো খুনোখুনি বেশি হতো, উনি বলছেন নির্বাচনে গেলে। আপনি তার কি মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করলে খুনাখুনি, কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে নিজের দলে আনলে আর খুনাখুনি হবে না? কি চমৎকার যুক্তি! মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করলে খুনাখুনি হতো, আর আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে এখন আমরা রাজনীতি করব, মানে যে কোনো একটা যুক্তি দ্বারা করলেই হলো আর কি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তাদেরকে রিকনসিলিয়েশন প্রসেসে আসতে রিকনসিলিয়েশন শুধু আওয়ামী লীগের জন্য করতে হবে কেন? এই দেশে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? কারা তওবা করেছে? সে ৭১ সাল থেকে শুরু করুন তো, ৮০ দশকের জাতীয় পার্টি করুন তো, এবং প্রত্যেক দল খুনোখুনি কারা জড়িত হয়নি? আপনি তওবা ইত্যাদি গুনাহ কেন বলা হয় জানেন? কারণ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকাটা, তওবা করলে মুক্তিযুদ্ধে তওবাটা হয়ে যায়। নইলে আপনি তো ফৌজদারি আইনের মধ্যে ফেলবেন। আপনি খুন করেছেন তার জন্য আপনি বিচার করবেন না, কিন্তু তওবা আসছে কোত্থেকে? তওবা আসছে কারণ আপনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মূল জায়গাটা তো ওইটা। কাজে ওই জায়গাতে যুক্ত হলেই তো আসলে রাজনীতিটা অন্যদিকে চলে যায়, এবং সেই জায়গায় আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং ওইটাতেই মানুষের ভয়, অন্য রাজনৈতিক দলগুলোর ভয়। কারণ তারা তখন এতখানি স্কোর করে রেখেছে আওয়ামী লীগ, তার সাথে কি কোন বুদ্ধিতে আমরা রাজনীতি করতে যাব? আপনি দেখুন সংসদে প্রধান বিরোধী দল জামাত, তার এই গত 50 বছরে কোনো একক নেতৃত্বের অভিজ্ঞতা আছে? বিরোধী দল, সরকারের কথা বাদই দিলাম, সরকারে যেহেতু থাকে নাই তারা কোনো রাজনৈতিক নেতৃত্বে তাদের কোনো অভিজ্ঞতা নাই। তারা ছিল সবসময় হয় আওয়ামী লীগ না হয় বিএনপির সাথে সেকেন্ডারি দল হিসেবে। এরকম একটা দল যখন আপনি 2/3 মেজরিটি পাওয়া দলের বিরুদ্ধে আপনি বিরোধী দল হিসেবে তারা কাজ করছে, কিভাবে পেল তারা? তারা সেটা আরেক আলাপ সেইটাই তো আসতেছে এখন, যে এই 18 মাসে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় পেল। তারা এই যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই বয়ানগুলো তুলে আওয়ামী লীগকে তারা দাঁড়া করালো না নির্বাচনে তো জনগণিতেই রাইটই দিয়ে দিত যে আমরা জাতীয় পার্টি বানিয়ে দিলাম আওয়ামী লীগকে। এই সুযোগটি দিল না, কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, ভাই যেটি বললেন এটা তো খুবই সত্য কথা, যে আওয়ামী লীগ যা করেছে মানুষের অবশ্যই তার ক্ষোভ আছে, সেইটার প্রতিফলন হবে ভোটে, আমার আপনার কথাই নয়। সেটা যেমন সুযোগ দেওয়া হয় নাই মানুষকে। 1-2 আওয়ামী লীগ যেই দুরাচারগুলা করেছিল এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের দুরাচার স্কয়ারে, স্কয়ারে, মানে অপশাসনে, ডানপন্থার দিকে ঝুঁকে যাওয়ায়, সাম্প্রদায়িক আচরণে, মুক্তিযুদ্ধের বিপরীত অভিযুক্ত হওয়ায় মানুষের অনেক ক্ষোভ তৈরি হয়েছে। নইলে আপনি দেখুন সরকার একদম সবাই মিলে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিল। 3 কোটি লোক কোথার থেকে আসলো না ভোট দেওয়ার? তার মানে 3 কোটি লোক তো আছে যারা আপনার বিরুদ্ধে যাচ্ছে, তারা কারা? কাজেই আপনি একটা মতকে উপেক্ষা করে আপনি নির্বাচন অনুষ্ঠিত করেছেন। আপনি যতই তওবা করার কথা বলেন না কেন, এই তওবা এগুলো মারফতি কথা। আপনাকে আইনের আওতায় আনতে হবে। খুনের বদলে আপনি চোখ তুলে নেবেন এটা হতে পারে না। আপনাকে দৃষ্টিগ্রাহ্য বিচার করতে হবে। উনি ব্যারিস্টার মানুষ, কাজেই আপনি বুঝতেই পারেন তওবা কোনো বিষয় হতে পারে না। আপনাকে অনুশোচনাও নাই, এরকম একটা কথা বলছেন, যদি আপনার বা আমার না থাকে, তার জন্য তো ভাই আপনি আমাকে জেলে দিতে পারেন না। আপনার অপরাধের জন্য তার যুক্তি শুনতে হবে এবং অপরাধের আপনাকে বিচার করতে হবে। কার কি কারণ গত 50 বছরে কে কোথায় অনুশোচনা করেছে? আপনার জামাতে ইসলামী অনুশোচনা করেছে আনুষ্ঠানিকভাবে, তো সেইটার এইটার সাথে তুলনা হয় না। কিন্তু তারপরে কোনো রাজনৈতিক দল কখনোই ভুল স্বীকার করে না যে ভাই আমরা এটা, রাজনৈতিক দলের কথা তো দূরে থাক, কোনো মন্ত্রী এই পর্যন্ত ভুল স্বীকার করে আমাদের দেশে পদত্যাগ করেছে? উদাহরণ আছে। আপনি যে হামে 200 শিশু মারা গেল, আপনি আইনের আওতায় এনেছেন সেই স্বাস্থ্য উপদেষ্টাকে? আপনার এটা তো ফৌজদারি মামলা দেওয়া উচিত যে আপনি আমার শিশুদেরকে টিকা দেবেন না, শিশুরা মৃত্যুর মুখে চলে যাচ্ছে, আমরা ব্যস্ত আছি কে কয়টা ক্ষমতায় থাকবো বলে। এটা হয়। কাজে আমাদের রাজনীতিতে সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে আদর্শের অনুপস্থিতি। আমরা যতই দল ভাঙ্গার পক্ষে কথা বলি, যতই বলা হোক যে এটা সাবকন্টিনেন্টালের একটা ফেনোমেনা, সাবকন্টিনেন্টালের ফেনোমেনা কেন জানেন? এই পুরো সাবকন্টিনেন্টালে এই ক্ষমতা কেন্দ্রিক দুর্বৃত্তায়ন সবচেয়ে বেশি, এবং এই কারণে আপনার আদর্শহীন রাজনীতির একটা উপস্থাপন হচ্ছে এই দল ভাঙাভাঙি সংস্কৃতি। আমি আপনাকে একটা প্রশ্ন করে রাখি, সময় পাবো কিনা জানি, সেটা হচ্ছে কোট আনকোট সাংবাদিক এম এ আজিজ বলেছেন বিএনপির সাথে গুপ্তরা আশেপাশে জড়িয়ে আছে। গুপ্ত মানে কি? না, ওনার প্রশ্নের উত্তর, কিন্তু আমি ওনার প্রশ্ন উত্তর আপনার কাছে জানবো। সেটা হচ্ছে কিন্তু আমরা এম এ আজিজ, সাংবাদিক এম এ আজিজ,
তো তিনি কিন্তু আজকে বিএনপি প্রায় ৩৬ জনের একজন নারী সংরক্ষিত আসন মনোনয়ন দিয়েছে। সেখানে দেখা গেছে একজন আওয়ামী লীগের সাবেক নেত্রী আছেন আর একাধিক আছে, দুজন আছে। একাধিক আছে। তাহলে কি এম এ আজিজ এই গুপ্ত কি এই আওয়ামী লীগ বলছে নাকি অন্য না, কোনো ওই দল? যেটা বললাম এটা তো সকলের ক্ষেত্রেই সত্য যে আপনি এমনকি আওয়ামী লীগ তো অবশ্যই এই আদর্শহীন রাজনীতি করেছে, তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে প্রশ্রয় দিয়েছে। তারা মনে করেছে যে আমরা যদি এই প্রশ্রয়টা দিই তাহলে আমাদের ভোট করতে হবে না, আমরা রাতের বেলা ভোট করতে পারবো, আমরা আমিরামি নির্বাচন করতে পারবো। এখন যদি বিএনপি মনে করে থাকে যে আমরাও এই সমস্ত দলকে দিয়ে আমরা স্টেক নিতে পারি বিভিন্ন জনের, এই যে জিনিসগুলো হচ্ছে কি, আপনি এই যে এনসিপির কাছে আমাদের প্রত্যাশা কি ছিল, তারুণ্য নির্ভর একটি দল, গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে এসছে, তারা তো অনেক দূর যাবে, এখনই কেন তারা জামাতের সঙ্গে চলে যাবে, এটা তো আমাদের অনেককেই তো আশাহত করেছে। এবং তাদের কোনো আদর্শ আমরা দেখতে পেলাম না। তারা কি ডানপন্থী, তারা কি বামপন্থী, তারা কি মধ্যপন্থী, তারা নিজেরাই ক্লিয়ার না। আপনি কি মনে করেন তারা এখন কোন পন্থী? তারা এখন হচ্ছে কোনোভাবে নিজেদেরকে দলটাকে বড় করার পন্থী। এখন সেটা যে কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে, এটা আসলে রাজনৈতিক আদর্শ নয়। আপনার রাজনীতিতে যদি নৈতিকতা না থাকে, আদর্শ না থাকে, আপনি কি কারণে রাজনীতি করছেন সেইটা যদি ক্লিয়ার না থাকে, আপনি খালি বলতেছেন ফ্যাসিবাদ বিরোধী। ফ্যাসিবাদ বিরোধী বলতে বলতে আপনিই তো সবচেয়ে বড় ফ্যাসিবাদের চর্চা করছেন। আপনি মব সংস্কৃতির ধারক হচ্ছেন, আপনার মতের বিরুদ্ধে গেলে তাকে ভারতীয় দোসর বলছেন। যেমন ভাবে আওয়ামী লীগ বলতো রাজাকার ও জামাত, ঠিক একইভাবে আপনারা বলছেন ভারতীয় দোসর। আপনাদের এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় তিনি গিয়েছেন, বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন। সেখানে একটি কথা তিনি জনসভায় বলেছেন, সেটা হচ্ছে কিছু দল সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করছে, গুপ্ত বিভ্রান্তকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে, কারা সেই গুপ্ত বিভ্রান্তকারী? বা যদি বলেন কেউ আবার গুপ্ত বলতে তো জামাত শিবির এদেরকে বলে, এখন কি গুপ্ত বলে, যেহেতু আপনারা 11 দলীয় জোট এখন রাজপথে আন্দোলন করছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের দিকে ইঙ্গিত করেছে কিনা? সেটা তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, যিনি কাকে রেফার করেছেন আর কি। একটা বিষয় হচ্ছে 17 বছরের আওয়ামী বিরোধী আন্দোলনে তো আসলে বিএনপির নেতাদের বিশাল অংশকেই তো আমরা গুপ্ত হিসেবে দেখেছি। আজকে যারা বিএনপির হয়ে বড় বড় কথা বলছেন, কারণ বিএনপির তৃণমূলের সাথে আমাদের একটা লড়াইয়ের সম্পর্ক ছিল সেই সময়টাতে, এবং সেই গুপ্ত নেতারা তো আজকে বাংলাদেশে এমপি মন্ত্রী হয়ে গেছেন, এবং অনেক ত্যাগী নেতাকর্মীদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না, থাকলেও সামনের সারিতে নাই, অনেক পিছনে আছেন। তাহলে সেই গুপ্তরা কিভাবে সামনে আসলো? অতএব অন্যের দিকে, অন্য দলের দিকে তীর ছোড়ার আগে আমার মনে হয় যে সেটা নিজের দলের ব্যাপারেও এই রিভিউ করা দরকার, যে সরকারি দলের অধিকাংশ নেতারা কি আসলে রাজপথে ছিলেন কিনা, তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন কিনা, না তারা আসলে আওয়ামী লীগের সাথে মিলেমিশে লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ঢাকা ক্লাব, গুলশানে একসাথে লাল পানি খাওয়া, এগুলো তো আমরা নিজেরা দেখেছি। আপনার এক টেবিলে বসে বিএনপি আওয়ামী লীগের নেতারা দিব্যি আনন্দ ফুর্তি মৌজ মাস্তি করতেছে, আর এখানে আন্দোলনের নামে কর্মসূচি আসতেছে, সরকারের সাথে আতাত করে জেলে চলে যাচ্ছে যেন আন্দোলনে অংশগ্রহণ করতে না হয়। তাহলে সেই গুপ্ত রাজনীতি প্রতিবাদ তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। এবং ইদানিং দেখবেন নতুন করে আবার একটা ছাপরি হাইব্রিড বিএনপি বাইর হয়েছে, যাদেরকে 5 তারিখের আগে আমরা কেউ বিএনপি আকারে দেখি নাই। বড় বড় বিএনপির বুদ্ধিজীবী, প্রগতিশীল হাইব্রিড নেতাকর্মী আসছে এবং আমাদেরকে দিন রাত গাইল্লায়, যেভাবে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে গাইল্লায়, এবং প্রত্যেকের প্রোফাইল পিকচারে হইল যে আপনার তারেক রহমান, বেগম জিয়া, বিএনপি নেতাকর্মীদের ছবি। এখন এই গুপ্তরা কোথায় ছিল এতদিন? এই গুপ্তরা 5 তারিখের আগ পর্যন্ত গুপ্ত ছিল না, সাডেনলি বিএনপি হয়ে গেল যে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কাউকে গুপ্ত বলবার আগে নিজের দিকে দেখা দরকার। প্রশ্ন হচ্ছে পলিটিক্স করা দরকার, যে বিরোধী দলের অন সাবস্ট্যান্স, তার পারফরমেন্স কীরকম, সেটার ব্যাপারে কথা থাকলে কথা বলা উচিত। আপনি দেখেন যে চিফ হুইপ সাহেবকে যখন হাসনা জিজ্ঞেস করলো যে ওই তার এলাকাতে একটা ছেলেকে একটা মিম কার্টুন করার জন্য কেন গ্রেফতার করা হয়েছে, সে ভুল ভাল 6-9 দিয়ে বুঝায় বললো আর কি, এবং কোনো উত্তর নাই এখানে। তাহলে আমরা একের পর এক ইস্যু দেখতেছি, জাতীয় ইস্যু যেগুলো আসতেছে সেখানে কোনো সিরিয়াস বিতর্ক নাই। মাহবুব ভাই কারেক্টলি প্রেস করছেন যে এই দেখেন স্বাস্থ্য হাম বলেন, গণপরিবহনে হয়রানি বলেন, হজের মৌসুম আসতেছে, জিনিসপত্রের দাম, তেলের দাম বাড়াবেন। আমরা বলেছিলাম যে পার্লামেন্টারি সকল পার্টির সাথে
কথা বলে পার্লামেন্টে আলোচনা করে তারপরে দামটা বাড়ান। দাম বাড়ানোর পক্ষে আমিও, এবং সেটা কি ফেজ আউট করা দরকার ছিল, আরও 1 মাস আগে করা দরকার ছিল। মানুষকে যে কষ্টটা দিলেন, যে মানুষ যে আপনার সিন্ডিকেটের কাছ থেকে, তারপরে দোকান থেকে, মুদির দোকান থেকে 150 টাকা 200 টাকা 250 টাকা লিটার করে করে কিনতেছে, এটা তো চলমান। এই যে হাজার হাজার কোটি টাকা এর ভিতর থেকে মার্কেট থেকে বের হয়ে গেছে, এটার ভিতরে একটা অর্গানাইজ সিন্ডিকেট আছে। সাডেনলি আমাদের এক মন্ত্রী বলছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ, এনার্জি মিনিস্টার বলতেছেন 12 বছরের নাকি আপনার মানে নিড ফুলফিল করা যাবে আর কি। মানে এগুলো খুবই হাস্যকর। অতএব এইসব নেতারা এইসব কথা কেন বলছেন? কারণ তারা গুপ্ত ছিলেন, তারা আন্দোলন সংগ্রামে লড়াইতে বিএনপির সাথে ছিলেন না। শেষ প্রশ্নটা করি, একটু কারেকশন করি, সেটা হচ্ছে যে আমি তওবার কথা বলছি যারা ফৌজদারি অপরাধ করেন নাই। না, সেখানে আমি প্রশ্নটা জড়িয়ে দিই, সে হচ্ছে ৭১-এর অপরাধের জন্য জামায়াত কোনো ক্ষমা চায়নি বা তওবা করেনি বা অনুশোচনা করেনি, তাহলে ২৪-এর আন্দোলনের জন্য বা এটা না আওয়ামী লীগ অনুশোচনা? বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? বাংলাদেশের গত ৫৫ বছরের হিস্ট্রিতে শেখ মুজিবের ৩.৫ বছর, ৯৬ আওয়ামী লীগের ৫ বছর, ৮.৫, ৮.৫-এর পরে হচ্ছে এই ১৭ বছর, ২৫+। জাতীয় পার্টিকে যদি ধরেন, আওয়ামী লীগের বি টিম ৯ বছর, ২৫ আর ৯ হচ্ছে ৩৪ বছর। 111 আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে ৩৫-৩৬ বছর। তাহলে এই ৫৬ বছরের ভিতরে সবচেয়ে মোটা দাগে বড় সময়টা কারা ক্ষমতায় ছিল? যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে খাইছে, দিল্লির দালালি করছে, আধিপত্যবাদ কায়েম করেছে, তারাই তো। এটা করার দায়িত্ব কার ছিল? যার জন্ম আজকে, যার বয়স আজকে ১৯, ২০, ২৫, ৩০, তার উপরেই দায় চাপানো যাবে? তাহলে আজকে কেন ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার ৪০ বছর পরে শুরু করতে হইল? এটা প্রথম আওয়ামী লীগের সরকারের রেসপন্সিবিলিটি ছিল না? ক্রিমিনাল ফৌজদারি অপরাধের আলামত কতদিন জীবিত থাকে? এটা নিয়ে আপনি রাজনীতি করতে চাইছেন, বিচার করতে চান নাই। আমরা কিন্তু ২৪-এ এই পজিশন নেই নেই আমরা কিন্তু ২৪-এ এই পজিশন নেই নেই ২৪-এ আমরা শুরু থেকে বলেছি শেখ হাসিনার প্রতিও আওয়ামী লীগের প্রত্যেক নেতার প্রতি ইনসাফের সাথে বিচার করতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে না। এবং সেই জায়গাতে আমরা বারবার বলেছি, এই যে মিথ্যা মামলা দেওয়া, যাকে তাকে যাত্রাবাড়ি আর উত্তরার হত্যা মামলায় আসামি করা, এবং এই যে পাগলামিগুলো চলছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সেগুলো বন্ধ করা দরকার। ন্যায্য মামলায় ন্যায্যতার সাথে বিচার করা দরকার। এবং এই বিচার করা নিয়ে যে রাজনীতি ৭১-এর এটা চলছে, ২৪ নিয়ে এটা চলতে দেয়া যাবে না। বিচার করবেন, ২৪-এর সনদ বাস্তবায়ন করবেন। কথা খুব পরিষ্কার। চেতনা ব্যবসা শুনতে শুনতে আমরা খুব ক্লান্ত। বাংলাদেশ রাষ্ট্রটাকে বিনির্মাণ করা দরকার চেতনা ব্যবসা বাদ দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। যদি বলি ক্ষমতায় ছিল বেশি দিন আওয়ামী লীগ, কিন্তু সে আওয়ামী লীগ ৭১-এ জামাতের বিচার কেন করলো না, কেন রাজনীতি? জাতীয় পার্টির এই ১০ বছরের শাসনকেও আওয়ামী লীগে যুক্ত করে দেওয়া হলো, মানে যুক্তির তো কোনো শেষ নাই। বিএনপিও তো তাহলে অনেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেছে, তাহলে পুরো ৫৫ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু ৫৫ বছর ৫৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর ৩.৫ বছর শেখ মুজিব বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন। আপনি দেখুন যে হত্যা তো অনেক হয়েছে, জিয়াউর রহমানকে মারা হয়েছে আমাদের দেশে খুব নির্মমভাবে, এবং প্রত্যেকটা হত্যাই দুঃখজনক এবং নির্মম। বেনজির ভুট্টো মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, এই উপমহাদেশে প্রধানরা মারা গেছে। কিন্তু আপনার সুবিধার জন্য, মানে এখন ২৪-এর অভ্যুত্থানের পরে যে বিচার কার্য চলছে, ৭১-এর পরে বিচার কার্য চলেনি, শুরু হয়নি। না, আপনি ৭১ আর ২৪-এর পরে বাস্তবতা বুঝতে হবে তো। তখন আমাদের বাজেট ছিল $১,২০০, আর এখন কত বিলিয়ন ডলার, হিসাব আছে কোনো? তখন হয়েছে একটা মুক্তিযুদ্ধ, আর এখন হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলন। একটা বললেই হলো, মূল জায়গাটা ওইখানে। মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে হবে, ওইখানকার তওবা নিয়ে কথা বলা যাবে না। এখনো তওবা প্রশ্নটা আসবে না, আসবে ২৪-এর তওবা। আপনার কোটি কোটি মানুষকে শরণার্থী করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেইটা নিয়ে কোনো তওবার বিষয় আসবে না। এবং $১,২০০ একটা বাজেটের দেশ, যেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, মানুষের খাওয়া নাই, কেবলমাত্র স্বাধীন হয়েছে একটা দেশ। স্বাধীনতা বোঝে তারা? সেই স্বাধীন হবার পর সেই রাষ্ট্রপতিকে ২২ জন সদস্য সহ কেন মারা হয়েছে? ওই আদর্শের কারণে, যে এই আদর্শটাকে শেষ করে দিতে হবে। কেন মুক্তিযুদ্ধ করতে হলো তারপরে কোন কোন দেশ স্বীকৃতি দিল বাংলাদেশকে? একটু তাকিয়ে দেখুন বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে তখন বাংলাদেশের অবস্থান কোথায় ছিল। আপনারা এই যে ভদ্রলোকে বলেন যে লক্ষ লক্ষ জাসদকর্মী মেরেছে শেখ মুজিব, আপনি একটু গণমাধ্যমে রিপোর্ট দেখাতে বলেন তো, কয়টা? হয়েছে সিরাজ শিকদার আর ২-৩টা উদাহরণ ছাড়া কি আছে সামনে? এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের
আমলে হয়নি। কাজেই তাকে ছোট করবার জন্য, বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না, আপনি তওবা তো আমরা করব, মানে আমি করব, আমি যদি কোনো অপরাধ করে থাকি। তো জামাতে ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না, কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না, কেন তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো। এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো, কেন এই ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এইখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি, এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওয়াইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন না। জি, ধন্যবাদ। যদি ফুয়াদ, বঙ্গবন্ধুকে ছোট করবার এবং মুক্তিযুদ্ধকে ইতিহাসকে বিকৃতি করবার জন্য এতদিন রাজনীতি করে আসা হয়েছে, এবং যে জামায়াত কোনো ধরনের ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া উচিত ছিল, উত্তর যদি থাকে সেটা জামাতকে জিজ্ঞেস করবেন সে কেন ক্ষমা চায় নাই। প্রশ্ন হচ্ছে, আমি চেতনার ব্যবসা করি না, চেতনার ব্যবসা পছন্দ করি না আর কি। আমি হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ নিয়ে আমার কনসার্ন, যে রাষ্ট্র বিনির্মাণ করতে আমাদের রাজনৈতিক ব্যক্তি এবং দল রিপিটেডলি ফেল করেছে সেই জায়গাতে আর কি। এবং মাহবুব আজিজ ভাইয়ের অধিকাংশ কথারই কোনো মেক সেন্স করতে পারলাম না, যিনি কোত্থেকে কোথায় গেলেন। $1200 না, আমাদের প্রথম বাজেট ছিল আমার যতটুকু মনে পড়ে, তাজউদ্দিন আহমেদ সাহেব 768 কোটি টাকার বাজেট দিয়েছিলেন 72 সালে, যেটা তখনকার হিসেবে ধরেন $70 মিলিয়ন, 70 মিলিয়ন ডলার। এখনকার বাজেট 8 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, তাহলে বুঝতে পারেন বাংলাদেশ কোথায় ছিল। বিচারের সাথে কি বাজেটের সম্পর্ক? আপনাকে তো দাঁড়াতে হবে, আপনার 3 বেলা ভাত নাই, একটা মুক্তিযুদ্ধ হয়েছে সাথে সাথে বিচার করতে বসে যাবে সারা পৃথিবীতে। আপনাকে তো দাঁড়াতে হবে, একটা দেশ শেষ করে ফেলি মাহবুব, শেষ করে ফেলি। আপনি তো বারবার চেতনা শব্দটি করছেন। আপনি বলবেন শেষ করে ফেলুন, আপনার কথার মধ্যে সময় নাই, আপনার কথার মধ্যে আমি ডিস্টার্ব করব না। এটা ডিস্টার্ব না তো, আপনি বারবার চেতনা ব্যবসা কথা বলছেন। মুক্তিযুদ্ধ কি করে চেতনা ব্যবসা হয়? ঠিক আছে, আপনি তাহলে কি আমরা কথা বলবো? আপনি বলেন না, আমরা জবাইয়ের কথা বলবো, সবকিছু বলেন, আপনার যা মনে চায় না, যা মনে চায় বলেন না ভাই। এই কথা তো শুনে আমরা ক্লান্ত। মুক্তিযুদ্ধ সম্পর্কে যা মনে চায় তাই তারা বলে, এটাই সমস্যা হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে এই আলাপ করে চেতনাবাজি যতটুকু হয়েছে, তার থেকে যদি মুক্তিযুদ্ধকে অঙ্গীকার আকারে বাস্তবায়ন করা হইতো। মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে প্রথম বেইমানি করেছে কারা? আওয়ামী লীগ করেছে। এইজন্য আমরা বেইমানি অব্যাহত রাখবো, এইজন্য শেখ মুজিব করেছে, বেইমানি অব্যাহত রাখবো। আমরা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস করবো, কারণ আওয়ামী লীগের এটা পৈতৃক সম্পত্তি নয়। আমরা কেন মুক্তিযুদ্ধের কথা বলবো? আপনি কিন্তু কথা বলতে দিচ্ছেন না, এটা তো হয় না। আপনি চেতনা ব্যবসার কথা বলছেন, এটা কি আপত্তিজনক কথা? আমি একবারও বলছি আপনি ধর্ম ব্যবসা করছেন না, ঠিক আছে। আপনি ধর্ম ব্যবসা কেন করছেন? বারবার আপনি ধর্ম ব্যবসা করছেন, ধর্ম আপনি বলছেন তো এটা এখন বললাম না, এর আগে বলেছেন না, কখনোই বলেন, কখন ধর্ম ব্যবসার কথা বলেই রক কাটার কথা আনছেন এখন বলছেন আপনি। না, রক কাটার কথা আপনি প্রতিবার আনেন কেন? এই যে চেতনা ব্যবসা, মানে আপনি আমার আলোচনার সাথে রক কাটার আলোচনা আমার আলোচনার সাথে চেতনা ব্যবসার কোথায় সম্পর্ক? না, কারণ হচ্ছে এই আপনার বক্তব্যটা আমি গত আওয়ামী লীগের আমল 17 বছর ধরে শুনে আসছি। কেন আপনি আওয়ামী লীগের, কারণ মুক্তিযুদ্ধ খালি 17 বছর ধরে শুনছেন, 71 সালের পরে মুক্তিযুদ্ধ শুনেন না? মুক্তিযুদ্ধ প্র্যাকটিস করছি, বেশি শুনি না। তাহলে কেন প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হচ্ছে যে বঙ্গবন্ধু ভারতের চর, এটা বলা মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা বলার যথেষ্ট এভিডেন্স আছে। শেখ মুজিব মুক্তিযুদ্ধ না, শেখ মুজিব মুক্তিযুদ্ধ না, নেতা
প্রধান নেতা, এবং শেখ মুজিব মানে আওয়ামী লীগ নয়, এবং মুক্তিযুদ্ধ তাজউদ্দিনের আলাপ আসে না কেন? তাজউদ্দিনকে মুক্তিযুদ্ধ থেকে বাদ দিলেন কেন? আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পত্তি। সেটা কি অস্বীকার করেন? অস্বীকার করছেন, একটা বারও বলছেন না মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনার মতো অপ্রাসঙ্গিক কথা বলি না। ধর্ম এটা অপ্রাসঙ্গিক কথা, কারণ মুক্তিযুদ্ধই আপনাদের কাছে ভাই ভাত খাইছেন কিনা আপনি 71 দিয়ে শুরু করেন। আপনার রোগটা বলি মাহবুব ভাই, আপনার রোগটা বলি আপনারা করেন, এবং এই কারণেই আপনারা মুক্তিযুদ্ধকে চেতনা ব্যবসা কিছু নাই। আপনার রোগের সমস্যা, আমার রোগ আমার কাছে থাকতে বলেন, আপনি আমার যুক্তি বলবেন, আমি কি বলছি, আপনি আমার রোগ ধরছেন, আপনি কি আমাকে জাজ করবেন কেন? সেটা তো আপনি আপনার কথা বলেন না, আপনি আমার চেতনা ব্যবসা বলেন, আমাকে ইন্টারফেয়ার করছেন না। আপনি চেতনা ব্যবসা করলে আমি বললে আমি ইন্টারফেয়ার করব, কারণ আপনি এটা আপত্তিজনক হয়। মুক্তিযুদ্ধের মধ্যে পড়লো না। আলোচনা শেষ করি প্লিজ। আপনি চেতনা ব্যবসা একবার, দুইবার, পাঁচবার বলেছেন, এবং মুক্তিযুদ্ধের কথা বললে আপনি চেতনা ব্যবসা বলেন, মানে কি? মুক্তিযুদ্ধের কথা বাদ দিয়ে আমি ধর্মের রাজনীতির কথা বলবো? জি জি, শেষ করি। মানে একজন মানুষ দুপুরে খাইছে কিনা সেটা মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে হবে কেন? আপনি ধর্ম মানে 24-এর আলোচনা, ইন্টারিমের সফলতা, আমেরিকার চুক্তি, প্রত্যেকটা ইস্যু, বাংলাদেশের জন্মকে অস্বীকার করে আমরা কিভাবে আগাবো? কে অস্বীকার করছে? আপনি তো কোথায় অস্বীকার করলেন? মুক্তিযুদ্ধ অবশ্যই। কোথায় অস্বীকার এই যে করছি? চেতনা এই যে ব্যবসা, মিথ্যা কথা আপনি আরোপ করছেন। এই যে চেতনা ব্যবসা মানে কি? মুক্তিযুদ্ধকে অস্বীকার করা না, এক জিনিস না। যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা মুক্তিযুদ্ধ নিয়ে এত আওড়ায় না। তার মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। ধারণ করা কিভাবে? ধারণ করে হলে কাজ করবে। কিভাবে বিনির্মাণ করবে? মুক্তিযুদ্ধের আদর্শ কি? সাম্যের বাংলাদেশ বিরোধিতা করা এক নম্বর আদর্শ। সাম্যের পাকিস্তান বাংলাদেশ মানে কি? পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, তারকে বিরোধিতা করতে হবে। আওয়ামী লীগ আপনার চরিত্রের ভিতর একটা পুরো আওয়ামী লীগ ফুটে উঠতেছে ভাই। এই যে আপনি কথা বলতে দিচ্ছেন না, একটা ধর্মভিত্তিক রাজনীতি ফুটে উঠেছে। আপনি কথা বলতে দিচ্ছেন না। কথাটা শেষ করুন। আপনি কথা বলতে দিচ্ছেন না। আমি আপনাকে আক্রমণ করি নাই, আমি আমার কথা বলছি। চেতনা ব্যবসায়ী বলেছেন না, আপনি বলেছেন চেতনা ব্যবসার কথা বলি নাই। 17 বছর ধরে এই চেতনা ব্যবসা দেখা অভ্যস্ত। চেতনা ব্যবসার কথা না বলে সেটা আপনাকে রেফার করি নাই। রেকর্ড করেন, সেটা মুক্তিযুদ্ধের কথা বললে উনি এই কথা বলেন। প্রত্যেকটা ইস্যুতে আননেসেসারি চুক্তি বলেন, খাওয়া বলেন, জুলাই সনদ বলেন, 71 দিয়ে শুরু করতে হবে। বাংলাদেশ নামটাই চেঞ্জ করে দেন না, তাহলে এখন থেকে বাংলাদেশ বলবো না, কারণ পাকিস্তানের খালাতো ভাই তো আমরা, একটা দেশই তো ছিল। এটাই হলো চেতনা, এটাই হলো অপ্রাসঙ্গিকতা। ধর্মভিত্তিক রাজনীতি, প্রাসঙ্গিক কথা বলতে না পারা, আপনাদের অসুবিধা। প্রাসঙ্গিক কথা বলতে না পারার যে অযোগ্যতা, এই অযোগ্যতাটাই হলো চেতনা ব্যবসা। মানে হচ্ছে আপনারা ঠিক করে দিবেন যে ধর্মভিত্তিক চেতনার বাইরে যাব না। এইটাই হলো একটা অযোগ্যতা, যে আপনি এর বাইরে কথা বলতে পারেন না। শেষ করি আমরা। একটা ধর্মের মানুষ সেইখানে সাম্প্রদায়িক রাজনীতি কি করে প্রাসঙ্গিক হয় বলেন? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনা প্রাণবন্ত করবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।